হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024-এর এক্সাম পরবর্তী শিফটগুলোতে অর্থাৎ 14ই নভেম্বর আগে পর্যন্ত যাদের এক্সামগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও স্ট্যাটিক জিকের যে আমি টপিকগুলো করিয়েছি সেগুলো দেখোনি অবশ্যই দেখে দিয়ে যেও পরীক্ষার আগে। বলা যায় না তোমার শিফটে হলো প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন কমন পেয়েছে, ঠিক আছে। আর আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির টোটাল আমরা 200 কোশ্চেন করবো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো বারবার রিপিট হয়েছে এসএসসির পরীক্ষাতে। যেমন এমটিএস তার যে সেম লেভেলে যে এক্সামগুলো হয়, যেমন জিডি এবং সিএইচএসএলও পলিটি হিস্ট্রি থেকে একই রকম ধরনের কোশ্চেন থাকে, ঠিক আছে। তো সেই কোশ্চেনগুলো আমি প্রায় 200টা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের করাবো এখন। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ 200টা নেই, আজকে পার্ট 1 নিয়ে এসেছি। আর যারা স্ট্যাটিক জিকে টপিকগুলো যেগুলো করিয়েছি এছাড়াও আরও অন্যান্য টপিকগুলো তোমাদের মনে হয় যে এগুলো করা দরকার, তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে দেবে যে তোমরা মক টেস্টে হয়তো কোশ্চেন পেয়েছো পারোনি, বা 2-1টা কোশ্চেন মাত্র করতে পেরেছো, তো ওই টপিকগুলো আমাকে কমেন্টে বলো, আমি ওই টপিকের উপরে আবার স্ট্যাটিক জিকের কোশ্চেন নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান কোন দেশের? তো বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতের। ভারতীয় সংবিধানের মূল পাঠে কতটি আর্টিকেল রয়েছে? ড্যাশটি আর্টিকেল রয়েছে। তো যখন সংবিধানটা তৈরি হয়েছিল অর্থাৎ মূল সংবিধানে টোটাল 395টি আর্টিকেল ছিল, এখন অনেকটা আর্টিকেল বেড়ে গিয়েছে। ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নেওয়া হয়েছে ড্যাশ সংবিধান থেকে। তো রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতিটা সেটা নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে। ভারতের সংবিধানের নিচের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? তো ভারতের সংবিধানের অংশগুলো দেখো, এখানে পার্ট 4 যেটা, এটা হচ্ছে ডিপিএসপি রয়েছে, অর্থাৎ নির্দেশাত্মকমূলক নীতি। আর পার্ট 1-এ রয়েছে কি, ইউনিয়ন এবং তার ভূখণ্ডগুলো, ইউনিয়ন এবং যে ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে, রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, ঠিক আছে। আর পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার, তাহলে পার্ট 3 হচ্ছে মৌলিক অধিকার, আর পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। ভারতের সংবিধানের কোন অংশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা ও কার্যাবলী রয়েছে? তো ইউনিয়ন পাবলিক সার্ভিসের ক্ষমতার কথা বলা হয়েছে পার্ট 14-এ। ভারতীয় সংবিধানে সমতার অধিকারের অনুচ্ছেদ আছে। তো ভারতের সংবিধানের সমতার অধিকার অর্থাৎ 14 থেকে 18 নম্বর যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমতার অধিকারে। তো কত আর্টিকেল হবে? 14 থেকে 18। এখান থেকে বিয়োগ করে কিন্তু নেবে না, এটা ভুল হয়ে যাবে, 4টি না 5টি হবে, কারণ 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর আর্টিকেল, 16 নম্বর আর্টিকেল, 17 নম্বর আর্টিকেল, 18 নম্বর আর্টিকেল, তাহলে টোটাল 5টি আর্টিকেল, ঠিক আছে। অপশন এ। ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা বিলুপ্তি বিধান উল্লেখ করা হয়েছে। তো অস্পৃশ্যতা বিলুপ্তি বিধান এটা বলা হয়েছে ধারা 17 নম্বর। এটা এসএসসির ফেভারিট আর্টিকেল, এমন কোনো পরীক্ষা নেই যেটা আসেনি। জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? তো জরুরি অবস্থা যখন হয় তখন ধারা 20 এবং 21 এটা স্থগিত করা যায় না, বাকি ধারাগুলো বা বাকি মৌলিক অধিকারগুলো কিন্তু স্থগিত রাখা যায়। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি জীবন ও ব্যক্তিগত সুরক্ষা সম্পর্কিত স্বাধীনতা? তো জীবন ও ব্যক্তিগত সুরক্ষা স্বাধীনতা হচ্ছে ধারা 21 বা আর্টিকেল 21, তাই এটাকে কি 20 এবং 21কে কী করা যায় না, জরুরি অবস্থার সময় ওটাকে স্থগিত রাখা যায় না, ঠিক আছে। তো জীবন ও ব্যক্তিগত সুরক্ষা এটা হচ্ছে ধারা 21। কোনটি মূল ভারতীয় সংবিধানের অংশ ছিল না? জরুরি বিধান, মৌলিক কর্তব্য, রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতি, মৌলিক অধিকার। তো মৌলিক কর্তব্য কিন্তু মূল সংবিধানে ছিল না। এটা কখন যুক্ত হয়েছে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে। এবার 42তম সংবিধান সংশোধনীতে টোটাল 10টা মৌলিক অধিকার যুক্ত হয়েছিল। পরবর্তীতে 2002 সালে এটা 86তম সংবিধান সংশোধনীতে আবার একটা যুক্ত হয়। তো টোটাল 11টা এখন মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে। ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? এখনই বললাম 11টি, অপশন সি। যখন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো আমরা কি পড়লাম যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছিল। তো 1976 সালে তখনকার প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, অপশন এ। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য যোগ্যতা নয়?
জনগণের সদস্য হিসাবে নির্বাচনের জন্য যোগ্য, অবশ্যই দরকার। ন্যূনতম 35 বছর বয়স লাগবেই। ভারতীয় নাগরিক তো হতেই হবে। উচ্চশিক্ষাটা এখানে ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। তো রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য উচ্চশিক্ষাটা ম্যান্ডেটরি নয়, সুতরাং এটা অপরিহার্য যোগ্যতা নয়। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন। তো ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি এমপি অর্থাৎ লোকসভার এমপি, আর রাজ্যসভার এমপি এবং রাজ্য বিধানসভার এমএলএ। এইটা এভাবে মনে রাখলে কিন্তু মনে থাকবে, ঠিক আছে। এবারে এই ধরনের কোন অপশানে রয়েছে? দেখো, সংসদ, ঠিক আছে, রাজ্য বিধানসভা উভয় কক্ষের নির্বাচিত সদস্য দ্বারা। তো সংসদে উভয় কক্ষ রয়েছে কি? লোকসভা এবং রাজ্যসভা। তো অপশান ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবং এমএলএ দ্বারা বা রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্য দ্বারা। দেশের রাষ্ট্রপতিকে অফিস থেকে অপসারণ নামে ড্যাশ নামে পরিচিত। তো রাষ্ট্রপতিকে যখন অপসারণ করা হয় নিজের পদ থেকে, রাষ্ট্রপতির পদ থেকে, তখন ওই পদ্ধতিটাকে বলা হয় ইমপিচমেন্ট। লোকসভার মেয়াদ তার প্রথম বৈঠকের জন্য নির্ধারিত তারিখ থেকে 5 বছর। এখানে অ্যান্সার করা আছে। আমরা অবশ্য জানি যে লোকসভা 5 বছরের জন্য হয়। নিম্নলিখিত কোন বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না? তো অর্থ বিল যখন পাস হয় তখন কিন্তু লোকসভাতে শুধু হয়, ঠিক আছে। অর্থ বিলটা শুধুমাত্র লোকসভাতে হয়, রাজ্যসভায় হয় না। আর বাকি যে বিলগুলো হয় রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই থাকে। তো দুজনেই সমান ক্ষমতা ভোগ করে, কিন্তু অর্থ বিলে শুধুমাত্র লোকসভা। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি রাজ্যের সাথে সম্পর্কিত? তো এখানে মনে রাখবে যে আর্টিকেল 52 থেকে 151 পর্যন্ত এটা হচ্ছে কেন্দ্র। আর আর্টিকেল প্রথম থেকে আমি যদি বলি 1 থেকে 5টা হচ্ছে 1 থেকে 5 না, 1 থেকে 4, ঠিক আছে। 1 থেকে 4 হচ্ছে মানে কেন্দ্র এবং যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে 1 থেকে 4। আর 5 থেকে 11 হচ্ছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা। আর 12 থেকে 35 হচ্ছে মৌলিক অধিকার। আর 36 থেকে 51 হচ্ছে ডিপিএসপি। আর 52 থেকে 151 পর্যন্ত হচ্ছে কেন্দ্র। আর 152 থেকে বাকি 200 কত আছে আমার ঠিক মনে পড়ছে না, সেটা হবে রাজ্য, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, রাজ্য। আর বাকি এগুলো সব কেন্দ্রের মধ্যে পড়ছে, যেহেতু এগুলো 151 ভিতরে পড়ছে। কোনটি রাজ্যপাল সম্পর্কে সঠিক বক্তব্য নয়? কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের ক্ষমা, বরখাস্ত এবং ক্ষমা করার ক্ষমতা রয়েছে। তো কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের ক্ষমা, বরখাস্ত এবং ক্ষমা করার ক্ষমতা এগুলো রাষ্ট্রপতির রয়েছে, ঠিক আছে, রাজ্যপালের নয়। ভারতের সংবিধানের 243 অনুচ্ছেদ অনুসারে ড্যাশ একটি গ্রামীণ এলাকার জন্য অনুচ্ছেদ 243B এর অধীনে গঠিত সরকার। তো 243 অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। আর একটা অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 40 নম্বর, যেটা ডিপিএসপির আন্ডারে পড়ছে, কিন্তু ওখানে শুধু গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর 243 নম্বর অনুচ্ছেদে 243A, B এগুলো মিলিয়ে পঞ্চায়েতের কথা বলা হয়েছে, যে কীভাবে পঞ্চায়েতটা গঠন হবে, এগুলো সব বলা হয়েছে 243-এ। আর শুধুমাত্র পঞ্চায়েতের কথাটা উল্লেখ করা আছে সেটা আর্টিকেল 40-তে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপারিনটেন্ডেন্টস নির্দেশনা এবং নির্বাচন নিয়ন্ত্রণ সম্পর্কে কথা বলা হয়েছে? তো এখানে অ্যান্সার করা হচ্ছে 324 নম্বর ধারা। ভারতীয় সংবিধানে 42তম সংশোধনী দ্বারা নিম্নলিখিত দায়িত্বগুলির মধ্যে কোনটি যোগ করা হয়নি? তো 42তম সংশোধনী যেটা 1976 সালে হয়েছিল, সেখানে 6 থেকে 14 বছর যে বছরের মধ্যে সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা, এটা যুক্ত করা হয়েছিল না। এটা কত সালে হয়েছিল? 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে হয়েছিল, ঠিক আছে। আর এখানে 86তমতে আর একটা কী বললাম, যেমন 42তমতে 10টি মৌলিক কর্তব্য আর 86তে আবার একটা মৌলিক কর্তব্য, এটা যুক্ত হয়েছিল। আর 6 থেকে 14 বছরের শিক্ষার কথাটাও 86তম সংবিধানে 2002 সালে বলা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট ড্যাশে একটি রায় দিয়েছে যাতে 3 তালাকের অভ্যাসকে প্রথা বাতিল করা হয়েছে। তো 3 তালাকের যে বিলটা পাস হয়েছিল সেটা 2017 সাল। স্টেট অফ কাউন্সিল ড্যাশ নামে পরিচিত। স্টেট অফ কাউন্সিলকে রাজ্যসভা বলা হয়। ভারতের সুপ্রিম কোর্ট কখন উদ্বোধন করা হয়? 28শে জানুয়ারি 1950 সাল। ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য অর্থাৎ ফেডারেলিজমের কেন্দ্রাতিক রূপ, যেখানে কেন্দ্র রাজ্যগুলির চেয়ে শক্তিশালী, তা কোন মডেলের উপর ভিত্তি করে?
কানাডিয়ান মডেল। অ্যান্সার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে করা রয়েছে সবটা। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা ধার করা হয়েছে? তো বিচার বিভাগ যেটা রয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। কবে ভারতের সংবিধানে প্রাথমিক 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল? এর আগে বললাম 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল 1976 সাল, 42তম সংবিধান। আর বাকি একটা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল 2002 সাল, 86তম। মনে থাকবে অবশ্যই, অনেকবার বলা হলো। ভারতের সংবিধানের কোন তফসিলটি ইউনিয়ন, রাজ্য এবং সমবর্তী তালিকার সাথে সম্পর্কিত? আচ্ছা, ইউনিয়ন, রাজ্য এবং সমবর্তী তালিকার সাথে 7ম তফসিল, ঠিক আছে? এটা কিন্তু তফসিল, আর আমি যেটা ইউনিয়ন, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, ওটা হচ্ছে পার্ট, অংশ, সেটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, পার্ট 1। আর এখানে ইউনিয়ন, রাজ্য এবং সমবর্তী তালিকা, যে তালিকার কথাগুলো, যৌথ তালিকা, কনকারেন্ট লিস্ট যেগুলো রয়েছে, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট, এই লিস্টগুলোর কথা 7ম তফসিলে বলা হয়েছে, ঠিক আছে? আর রাজ্য থাকবে, কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে, সেটা পার্ট 1-এ বলা হয়েছে। ভারতীয় সংবিধানের 44 অনুচ্ছেদের উদ্দেশ্য কী? তো 44 নম্বর অনুচ্ছেদ কিছুদিন আগে খুব নিউজে ছিল, যেটা আসলে বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড। তার উদ্দেশ্য কী বলছে? নাগরিকের জন্য সুরক্ষিত করার জন্য ভারতের ভূখণ্ডের মাধ্যমে একটি অভিন্ন নাগরিক কোড। তো কোনো সময় পরীক্ষাতে অভিন্ন নাগরিক কোডও আসতে পারে, শুধুমাত্র অভিন্ন নাগরিক কোড বা ইউনিফর্ম সিভিল কোড, যেটা হচ্ছে আর্টিকেল 44। সংবিধানের 149 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত। তো ভারতের কম্পিউটার এবং অডিটর জেনারেলের দায়িত্ব রয়েছে, অর্থাৎ CAG 149 অনুচ্ছেদ। ভারতের সংবিধানের 129 অনুচ্ছেদ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো 129-এ বলা হয়েছে যে এটি সুপ্রিম কোর্ট একটি রেকর্ড আদালত হিসাবে প্রদান করে, মানে সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানে 29 থেকে 30 অনুচ্ছেদ, এগুলো হচ্ছে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। এই আর্টিকেলগুলো অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে 29 থেকে 30। স্বাধীনতার অধিকার হচ্ছে আর্টিকেল 19 থেকে 22। সমতার অধিকার 14 থেকে 18, একটা কোশ্চেনে আলোচনা করলাম। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, ঠিক আছে? অবশ্যই জানতে হবে, কারণ অনেক পরীক্ষায় এগুলো আসে। নিচের কোনটি ভারতের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব? অ্যাটর্নি জেনারেল আইনগত বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেবে। আর যদি রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার কথা বলা হয়, সেটা হবে অ্যাডভোকেট জেনারেল। নিচের কোনটি মৌলিক দায়িত্বের আওতায় আসে না? ট্যাক্স দেওয়াটা মৌলিক দায়িত্ব না। বৈজ্ঞানিক মেজাজ বিকাশ করা, সম্প্রতি প্রচার করা, তারপরে জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এগুলো মৌলিক দায়িত্ব বা কর্তব্য। কে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন? রাজ্য নির্বাচন কমিশনে তাহলে রাজ্যের গভর্নর নিয়োগ করবেন। ভারতীয় সংবিধানে ড্যাশ ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য। তো মৌলিক কর্তব্য যে 11টা মৌলিক কর্তব্য রয়েছে, সেগুলো আর্টিকেল 51A। আর যদি পার্টের কথা বলা হয়, পার্ট 4A, পার্ট 4A-তে রয়েছে মৌলিক কর্তব্য, আর্টিকেলে বললে 51A, ঠিক আছে? কে ভারতের সংসদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা করে? নির্বাচন কমিশন। নির্দেশকমূলক নীতিগুলি মূলত 3টি বিস্তৃত বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নিচের কোনটি এই শ্রেণী বিভাগের অংশ নয়? তো নির্দেশকমূলক নীতি যে আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত রয়েছে, তো 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা উদার, সমাজতান্ত্রিক, গান্ধীবাদী, কিন্তু এটা প্রামাণিকটা নেই। তো আমাদের অপশন হবে ডি, অ্যান্সার হবে, ঠিক আছে? সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি যা সংসদকে নির্বাহী জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম করে? অনাস্থা প্রস্তাব। 42তম সংবিধান সংশোধনী আইন পাস হয় কোন সালে? অবশ্যই তোমরা জেনে গেছো, 1976 সাল। আচ্ছা, তারপরে হচ্ছে 44তম সংবিধান সংশোধনী কখন হবে? 1978 সাল। এই সংবিধান সংশোধনীতে কি করা হয়েছিল? সম্পত্তির অধিকারটা, যেটা মৌলিক অধিকার আর্টিকেল 31-এ ছিল, সেটাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? সম্পত্তির অধিকার 31 থেকে বাদ দেওয়া হয়েছে, এবং এটা 300 নম্বর আর্টিকেলে 300A-তে নিয়ে যাওয়া হয়েছে, যেটা লিগ্যাল রাইটস হিসাবে আছে। জুন 2023 পর্যন্ত আমাদের সংবিধান তো কতগুলি তফসিল রয়েছে? 12টা তফসিল এখন পর্যন্ত রয়েছে, 12টা তফসিল। এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে জুন 2024 পর্যন্ত কতটা তফসিল রয়েছে, তো 12টাই হবে অ্যান্সার, ঠিক আছে? নিচের কোনটি, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, যদি বলা হয় যে আমাদের সংবিধান যখন মূল সংবিধানটা তৈরি হয়েছিল তখন কতটা তফসিল ছিল? তখন কিন্তু 8টা ছিল, ঠিক আছে? আর এখন বর্তমানে 12টা রয়েছে। জুন 2023 বলুক আর জুন 2024 বলুক, 12টা। 25-এর কথা বলতে পারবো না, কী হবে জানি না।
নিচের কোনটি মন্ত্রিসভা কমিটি নয়? মন্ত্রীদের মধ্যে বিরোধ সংক্রান্ত কমিটি, এটা মন্ত্রিসভার কমিটি নয়, কারণ এই কমিটিটা নেই। বাকি কমিটি দেখো, মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি আছে, রাজনৈতিক বিষয়ে কমিটি রয়েছে, বিনিয়োগ এবং বৃদ্ধি কমিটি রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সমস্ত শ্রমিকদের জন্য মজুরি সামাজিক সুবিধা প্রদান করা হয়েছে? আর্টিকেল 43 নম্বর ধারা এগুলো কথা বলা হয়েছে, ঠিক আছে। মজুরি, সামাজিক সুবিধা, সাংস্কৃতিক সুযোগের সুবিধা, এগুলো সব আর্টিকেল 43 অর্থাৎ 43 নম্বর ধারা। 40-এ কী বললাম? 40-এ কী রয়েছে? গ্রাম পঞ্চায়েতের কথা মনে অবশ্যই রাখতে হবে, কারণ খুব ইম্পর্টেন্ট আর্টিকেল এটা 40টা। নিচের কোনটি রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতি নয়? যে ডিপিএসপির মধ্যে কোনগুলো পড়ে না? তো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, ডিপিএসপি, ভারতের যে কোনো অংশে বসবাস করা, এটা কিন্তু রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নয়, এটা মৌলিক অধিকার, যে কোনো অংশে আমি বসবাস করতে পারি। ভারতের নামমাত্র নির্বাহী কর্তৃপক্ষ কে? রাষ্ট্রপতি, শুধুমাত্র নামের, ঠিক আছে, কারণ বাকি সব কাজ সংসদে হয়, পার্লামেন্টে হয়, রাষ্ট্রপতি শুধু সাইন করে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কার্যাবলীর অনুশীলনে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদের ব্যবস্থা করা হয়েছে? এটা কথাটা বলা হয়েছে আর্টিকেল 74-এ। রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতির উৎস কী? আচ্ছা, এখানে একটা জিনিস দেখার আছে, এখানে এসএসসিতে এরকমই কোশ্চিন ছিল, অপশানে এটাই ছিল। তো আমরা এখানে অপশানটা আইডিয়াতে এমনিতে করতে পারি যে ভারতীয় সংবিধানের বেশিরভাগ জিনিস নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে, ঠিক আছে। আর যদি এই ডিপিএসপির কথা বা রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতির কথাটা কোনো দেশ থেকে ধার নেওয়া হয়েছে বলা হয়, তো সেটা হবে আয়ারল্যান্ড, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি, আয়ারল্যান্ড হবে, ওকে। অবশ্যই মনে রাখবে ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে সম্পর্কিত? একটু আগে বললাম 40 নম্বর ধারা। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারের নিশ্চয়তা দেয়? 32 নম্বর। আচ্ছা, আমাদের যদি মৌলিক অধিকার খর্ব হয় তো আমরা সুপ্রিম কোর্ট যেতে পারি আর্টিকেল 32 নম্বর অনুযায়ী, আর যদি হাইকোর্টে যাওয়ার কথা বলা হয় তো 226 নম্বর অনুযায়ী আমরা হাইকোর্টে যেতে পারি, ঠিক আছে। তো আজকে 50টা কোশ্চিন, এরপরে আমরা পরের পার্টে আবার কোশ্চিনগুলো নিয়ে আসবো, ওকে।